জায়গায় যে 2 গিয়ারে তুলছিলাম, বুঝছিস, সেই 2 গিয়ারে নামাতে যায় আমার জান বেড়ে গেল ওই জায়গাটা। রাস্তাঘাটের যে অবস্থা, গাড়ি 3 গিয়ারে চালানোই সম্ভব না। ডাউন শিফট করে নিলাম। গাড়ি কেমন জানি মনে হয় যে পাই না, তেল তেল তেলে একটা ভাব থাকে না ইঞ্জিনের মধ্যে থেকে, স্মুথনেস পায় না মাঝে মাঝে মনে হয়। গাড়ি এইসব গাড়ি লো আরপিএমে চালানোই যাবে না। গাড়ি লো আরপিএমে চালানো মানে গাড়ির ক্ষতি করা। আমাদের বাবা চাচারা বলে যে গাড়ি আস্তে চালাও, গিয়ার বেশি দিয়ে ক্লাস ধরে ধরে গাড়ি চালাও। ওইটা তখন খাটে যখন গাড়ি বিগিনার লেভেলে চালানো শেখা হয়। এখন যখন গাড়ি চালানো শেখা হয়ে যায়, যখন ইঞ্জিন নতুন থাকে, গাড়ি চলে ব্রেকিং পিরিয়ডে, তখন এই লো আরপিএমে বেশি গিয়ারে গাড়ি চালালে হবে ইঞ্জিন লাজিং। আর ইঞ্জিন লাজিং হইলে ইঞ্জিনের তেজ মারা, পিস্টন ক্ষতি হবে। এই যে এখন এই যে স্লো মোমেন্টে গাড়ি 1 গিয়ারে দিয়ে দিলাম, কিন্তু 1 গিয়ারে চালানো গাড়ির নিয়ম না। হালকা একটু স্পিড উঠতে গাড়ির আপশিফট করে ফেলতে হবে। গাড়ি 3-4 গিয়ারে থাকলে গাড়ি স্মুথ, কিছু মনে হয় না। আবার গাড়ি যখন লো গিয়ারে থাকে, জোরে টানি, তখন মনে হয় যে ইঞ্জিনের মধ্যে তো ঘ্যাট করে ওঠে। এইটা প্রথম সার্ভিস, দ্বিতীয় সার্ভিস পর্যন্ত এরকম থাকবে। তারপরে যে আস্তে আস্তে ওরা যখন ইঞ্জিনের পার্টসপত্র সার্ভিস করবে, তখন যে জিনিসগুলো আস্তে আস্তে ঠিক হবে। আরাফাত মোটো গ্যাজেটস। স্পিডিং করি হায়ার পিএমে চালানো উচিত না। গাড়ি তেল শেষ হয়, ইঞ্জিন গরম হয়, গাড়ি সবসময় হায়ার পিএমে উঠতে গিয়ার চেঞ্জ করে ফেলতে হয়। অনেকে আছে দেখি গাড়ি 3 গিয়ারে 70 উঠায়, উঠানো যায়। ওইটা এক টাইমে যায় গাড়ি 5-6 হাজার কিলো চালানো হয়ে গেলে, তখন গাড়ির ইঞ্জিন স্মুথ হয়ে গেলে 2-3 বার ইঞ্জিন মোবিল চেঞ্জ করলে ওই সময় উঠানো যায়, সমস্যা হয় না, ইঞ্জিন শোয়ে নেই। ইঞ্জিন যখন নতুন থাকে, 1-2 বার ইঞ্জিন মোবিল চেঞ্জ করা থাকে, তখন ওই গাড়ি এই লো আরপিএমে বেশি টানলে ইঞ্জিনের পিস্টন দ্রুত ক্ষতি হয়। এই যে আমি যেরকম এখন 4 গিয়ারে চালাইতেছিলাম 34-28-এ, কমাই দিলাম, ডাউন শিফট করে 2 নিয়ে আসলাম। কই যাওয়া যায় ভাবতেছি, এই যে রাস্তা, এখানে চালাইলে গাড়ির আরও ব্রেকিং পিরিয়ড মানা হবে না, গাড়ির ক্ষতি বেশি হবে। একটু কুষ্টিয়া ডিসি কোর্টের ওইদিকে যাই, ওইদিক থেকে ঘুরে আসি। দেখি পরিবেশটা, ওয়েদারটা কি একটু ক্যাপচার করে আপনাদের দেখানো যায় নাকি। দেখি ক্যামেরা কি হিট হলো? আরে ও সমস্যা। এখনই অ্যাক্সিডেন্ট করতে যাইতাম। ওর জায়গায় ব্রেক করে, একটু চিন্তা করে না লুকিং গ্লাস দিয়ে দেখার। আমার তো লুকিং গ্লাস না হয় ঘোরানো আছে, ওর তো লুকিং গ্লাসে দেখতেছে যে আমি আসতেছি। রাস্তা ভাঙা, এমনিতে নতুন গাড়ি নিয়ে ব্যালেন্স করে চলাটা অনেক কষ্ট, তারপরে আবার এরকম যদি রাস্তার মাঝখানে
এরকম ধাপধুপ হার্ট ব্রেক করে ফেলে, তাহলে তো আমাদের কথা কে চিন্তা করবে? উনি একা রাইড করতেছে রাস্তার মধ্যে, এমনভাবে রাইড করতেছে মনে হইতেছে ওনার রাস্তা, উনি সব কিছু। ধাপ করে এমনভাবে ব্রেক করলো, আমার তো আরেকটা লাগাই দিতাম গাড়িটা। ক্যামেরা পজিশনটা মনে হইতেছে একটু ঠিক করা দরকার। ডাউন শিফট করে এখানে একটু থামায়। ক্যামেরাটা আমার মনে হচ্ছে না সম্পূর্ণ ধরা পড়তেছে। আরে হ্যাঁ, ব্যাচ একদম ধরতে পারতেছে না। हौले हौले चलो मेरे साजना, हम भी पीछे है तुम्हारे। অবস্থাটা এরকম হয়ে গেছে। দেখ এতক্ষণ পরে স্পিড উঠাইতে পারছে, আবার স্লো করতে হবে। আরে কপাল। রাস্তার মধ্যে স্পিড ব্রেকার থাকে উঁচু, আর আমাদের স্পিড ব্রেকার মাঝখান থেকে দেবে যায় গর্ত হয়ে। এইগুলোই আমাদের স্পিড ব্রেকার। এই যে একটা স্পিড ব্রেকার, গর্ত গর্ত স্পিড ব্রেকার। আল্লাহ, কুষ্টিয়াবাসী যারা ভিডিওটা দেখবেন একটু নোটিস করেন রাস্তাগুলোর যেই বেহাল অবস্থা। এদিক দিয়ে স্টুডেন্টদের ভার্সিটির বাস যাওয়া আসা করে, স্কুলের বাস যাওয়া আসা করে, ছাত্ররা যাওয়া আসা করে, মুরব্বীরা যাওয়া আসা করে। এগুলো কিন্তু এক প্রকার মহাসড়ক, যেগুলোকে আমরা মেন চৌরাস্তা বলে থাকি। এই রাস্তাগুলো যদি এরকমই হয়ে থাকে সারা জীবন, তাহলে এখানে তো চলাচল করা খুবই কষ্ট। এই জেলখানা মোড়, কদমতলা মোড়, এই দুইটা জায়গা হলো এই হাউজিং এলাকা থেকে বের হওয়ার শহরের দিককার মেইন রাস্তা। এদিক দিয়েই স্কুল, কলেজ, হাসপাতাল, বিভিন্ন বাজার, দোকানপাট এদিকে যাওয়া আসা। আর এই রাস্তা যদি এরকম হয় তো সমস্যা। এই রাস্তাটা তাও মোটামুটি টুকটাক ভালো আছে। বৃষ্টি কাদা পড়লে এই জায়গায় জায়গায় দেখাই যায় না কই গর্ত। চলে যায় রেকর্ড করতে করতে। 65% চার্জ আছে। এত খাইতেছে চার্জ, মাশাআল্লাহ।
এই জন্য ডুয়াল ব্যাটারি ক্যারি করতে হয়, গাড়ি 2 গিয়ারে ডাউন শিফট করে ফেলি। সিচুয়েশনে এই রাস্তার মধ্যে চালানো সম্ভব না 3 গিয়ারে দিয়ে। এটা এই যে স্কুলের বাসটা আসতেছে, ছাত্ররা নাই এখন অবশ্য, ইন্ডিকেটর দিয়ে আসছে, ফাঁকা রাস্তা। ভাই একটু সাইড। ভাঙা, এটা এসপি আর ডিসির বাড়ি, এর সামনেও রাস্তা ভাঙা। অবাক হওয়ার কিছু নাই, এদের বাসার সামনেও রাস্তা ভাঙা থাকে, তাহলে আর কাউকে কোনো দোষ দেওয়ার লাভ নেই। পুলিশ সুপার আর ডিস্ট্রিক্ট সুপারের বাসায় দুইটা, এইসব জায়গাতেও ভাঙাচোরা কমতি নেই। আমার একটা ঝামেলা আছে, দোষ আছে, আমি খুব কম মনোযোগী। আমি ইন্ডিকেটার দিয়ে আমি 10-15 সেকেন্ড পর্যন্ত ইন্ডিকেটার দিয়েই রাখি। আমার লাইক সাইমultaneously আমার ইন্ডিকেটার বন্ধ করার কথা আর খেয়াল থাকে না। অফ সাইডে চলে আসলাম, ওভারটেক করবো না, দরকার নেই, চলে যায় আস্তে আস্তে। কী দরকার রুল ভঙ্গ করার? এদিক দিয়ে আর যাবো না, এদিক দিয়ে উপজেলা রোডতে বেরোবো। মামা মারে দেন না পিছন থেকে। আজকের রাইডটা জাস্ট এখান থেকে ঘুরে বাসা পর্যন্তই যাওয়া পর্যন্ত হবে, এর বেশি লম্বা করব না, কারণ ক্যামেরার অবস্থা আর কতক্ষণ পর্যন্ত রেকর্ড করবে বলা সম্ভব না। নতুন ক্যামেরা 2 দিন হলো হাতে, আজকের দিন দিয়ে, তো সে অনুযায়ী অ্যানালাইজ করা আসলে সম্ভব হচ্ছে না যে কীরকম ব্যাটারি ব্যাকআপ দেবে। তো এখন একটু কম করেই করে দেখি কতটুকু কি কোন রেজলিউশনে কেমন ফ্রেম রেটে কীরকম ব্যাকআপ দেয়। ফাঁকা রাস্তা, জি পিছনে কি রাস্তা ফাঁকা? পিছনে ফাঁকা লোক আছে? সামনে পিটিআই রোড আসতে পুলিশ, হ্যাঁ চলে আসছে না, এটাই কাস্টমারই বেশি বলা হয়, রাস্তায় কাস্টমার হিসেবে চিনি। ওইদিক গেলাম না এই কারণেই, কারণ কালকে একবার বেরোইছিলাম, ভিডিওটা অবশ্য আপলোড দেওয়া হবে না, কারণ ওই ভিডিওর মধ্যে কিছু সমস্যা হয়েছিল ফ্রেম রেট নিয়ে, তো জায়গায় স্টার্টার করছে, ওই জন্য ডিলিট করে দেওয়া হয়েছে। কালকে হয়েছে যে কালকে উপজেলা মোড় দিয়ে পার হয়ে চলে যাচ্ছিলাম চৌরাহাসের ওইদিকে, চৌরাহাস পাইতেই ফলের দোকানের সামনে পুলিশ ছিল। আমার গাড়ি এখন রেজিস্ট্রেশন করা নেই, তো পুলিশ ধরলে মামলা দিবে, ওই জন্য ওইখান থেকে ব্যাক করে চলে আসছে। তো ওই জন্য আর ওইদিকে গেলাম না আজকে, রিক্স নিয়ে। আজকে আপাতত এখন বাসায় ঢুকি, অলরেডি 15 মিনিটের ভিডিও লাইক অন রোলিং চলে। এখন আজকের মতো এইটুকু রাইড দিয়েই বাসায় ঢুকি। এমনিতেও আমি ক্যামেরা সেটিং এখনও বুঝতেছি না, আমি আসলে ম্যানুয়ালে একটু ঘাটাঘাটি করার চেষ্টা করছি আজকে। তো ম্যানুয়ালে ঘাটাঘাটি করার পরে আমার ওরকম মানে আশা ভরসা লাগতেছে না। আমি কালকে যেরকম একটা ভিজুয়াল পাইছিলাম, আজকে আমি ওই ভিজুয়ালটা পাবো কি না ওইটা আমি জাস্ট রেকর্ড করার পরে, ফুল রেকর্ড করার পরে যখন আমি
ডিজিআই স্টুডিওতে যখন রেকর্ড করব, মানে জিনিসটা যখন এডিট করব, এডিট করার পরে তখন বুঝতে পারবো যে আসলে কি আমার লাইক সেটিংটা ঠিক ছিল নাকি বেশি ডার্ক হয়ে গেছে। তারপরে বুঝতে পারবো। ফাইনাল রেজাল্ট না আসা পর্যন্ত আমার আসলে এই লাইক ডিসপ্লে দেখে বলা সম্ভব না, কারণ ডিসপ্লেতে মনে হইতেছে সন্ধ্যা হয়ে গেছে, এখানে কিন্তু আসলে তেমন সন্ধ্যা হয়নি। কয়টা বাজে জিম? 6:20 বাজে। তাহলে এখানে যে পরিমাণে আমি আমার পিওভি থেকে যে আলো দেখতে পারতেছি আশপাশ দিয়ে, আমার ক্যামেরাতেও এরকম লাইক ভিজুয়াল ক্যাপচার করতেছে না, মানে আমার ডিসপ্লেতে আসতেছে না। এখন ভিতরে কতটুকু এনকোড করতেছে ওটা ওই জানে, তো এডিট করে না বের করা পর্যন্ত বলার উপায় নেই। আর হেলমেটের সাথে ক্যামেরা মাউন্ট করে এই ভিডিও করা যে এত কঠিন, আমি আসলে না করলে বুঝতে পারতাম না। প্রথম দিন ঘাড় পিঠ দিয়ে পুরো ব্যথা হয়ে গেছিলো, যন্ত্রণা শুরু করছিল লিটারেলি। আজকে তো মনে হচ্ছে একটু অ্যাডজাস্ট করতে পারছি, মনে হচ্ছে এরকম কিছু একটা। জায়গাটা খুবই সুন্দর, আসলে এখানে মনটা একদম ভালো হয়ে যায়। মানে এদিকে বেসিক্যালি এই টাইমটাতে যদি এই সন্ধ্যা করে একটু আসি, এই টাইমটাতে একা একা দুইজন মিলে ভাইদের নিয়ে অথবা বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াতে গল্প করতে খুব সুন্দর লাগে। মেনলি এই রাস্তাটা, যে রাস্তাটাতে মাত্র ঢুকলাম, এই জাস্ট এই প্রকৃতির জন্য, এই পরিবেশটার জন্য দেখাবো না। ব্রেকার গেল। আমি গাড়িতে টান প্রচুর কম পাচ্ছি, মানে একদম টানই উঠতেছে না। আগে এই থ্রটল দিচ্ছি, এই থ্রটল দিলে আমার গাড়ি এখান থেকে যে কত দূর যাইতো তার নাই কোনো ঠিক। এখন আমি গাড়িতে কোনো টান ফিল করতেছি না কয়টা দিন ধরে। আমি বুঝতেছি না এটা আসলে আমার এই স্পার্ক প্লাগ চেঞ্জ করার কারণে এরকম হয়েছে, নাকি ইঞ্জিন অয়েল দেওয়ার পর থেকে এরকম হয়েছে, নাকি গাড়ি ধোয়ার পরে ওয়াশ করার পরে ঠিক মতো ক্লিন করে নেই বা মুছি নেই ওই কারণে এরকম হয়েছে। আমার আসলে মাথায় জিনিসটা যাইতেছে না। দেখি এখন বাসায় ঢুকি। 20 মিনিট আজকে হয়ে গেল, অলমোস্ট না 20 মিনিট হয়ে গেছে। যতক্ষণে বাসায় ঢুকবো ততক্ষণে 20 মিনিট আমার কমপ্লিট হয়ে যাবে। বাসায় চলে আসছি।